8 মাসের গর্ভবতী কুলসুমের কোমর বরাবর লাথি মারতেই শক্ত উঠোনে ঠাস করে পড়ে গেল। পড়ল তো পড়ল, উপুর হয়েই পড়ল। বেশ জোরেই লাথি মেরেছে রহিম, ফলে ভাতের থালা শুদ্ধ উঠোনের কোণে উল্টে পড়েছে। সঙ্গে সঙ্গে ভাতের দানাগুলো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। কুলসুমের মনে হলো কোমর বুঝি ছিঁড়ে যাচ্ছে। দুহাতের উপর ভর দিয়ে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়েই শরীর ঘোরায়। ক্ষিপ্র হয়ে দাঁত কিরমিট করে ব্যথা সহ্য করে শুধায়, যাওরা ব্যাডা, প্যাডে তোর ডা আছে মনে নাই? নাকি অন্য ব্যাডার লগে শুইয়া প্যাড বানাইছি? ব্যথার তীব্রতা গিলে খেয়ে গালিগালাজ শুরু করে কুলসুম। রহিম ও কম যায় না। বারান্দার দাওয়া থেকে ছুটে আসে কুলসুমের কাছে। গলায় ঝুলানো গামছা শক্ত করে ধরে বলে, মাগির ত্যাজে বাগুন ভাজে। আইস তোরে মারমু, প্যাডের ডারেও মারমু। কুলসুম পেটে হাত দিয়ে আহাজারি শুরু করে দিল। চিল্লাচিল্লিতে কচিকাচা ছেলে মেয়েগুলো খিটকির আড়ালে লুকায়। বাবা মায়ের নিত্যন্তন ঝগড়া তারা বড্ড ভয় পায়। হাতাহাতি হয় প্রায়শই। এসব দেখে খুদে মনে ভয় আসা স্বাভাবিক। কুলসুমের গলার আওয়াজ বেশ উঁচু। পাড়া প্রতিবেশীদের আসতে সময় লাগল না। রহিম ততক্ষণে আরেকটা লাথি ছেড়েছে, ভাগ্যিস গনি মিয়া এসে ফিরায়। না হলে আজ কুলসুমের শেষ দিন হতো। লাইজু গনি মিয়ার বউ, সে কুলসুমকে ধরে বসায়। ততক্ষণে রক্তে পা ভেসে উঠোন রাঙিয়েছে। লাইজু গালে হাত দিয়ে বলে, ও বউ, রক্তে তোমার পাও ডোবে আর তুমি ঝগড়া করো। ব্যথা গিলে ফেললেও এতক্ষণে হুঁশ ফিরে কুলসুমের। মাটির রং লাল বর্ণ ধারণ করেছে। গতকালই গোবর দিয়ে উঠোন লেপেছে শাশুড়ি। চকচকে উঠোনে লাল লাল ছোপ দেখে কুলসুমের হাহাকার বাড়ে। বাড়ি ভর্তি জোয়ান মদ্দা লোকে ভরে গেছে। ছোট ছোট পোলা পাইন উঁকি ঝুঁকি দিচ্ছে আর বড়রা তাদের দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। বড়দের ঝগড়ায় তাদের থাকতে নেই। কুলসুম লাইজুর শরীরের উপর ভর ছেড়ে দিয়ে কান্না জুড়ে দিল, আল্লাহ গো, এখন কি হইবে গো? এই ব্যাডার লগে কোন দোষে বিয়া হইল আমার? পরান্না বুঝি গেল গা। কুলসুমের শাশুড়ি ঘর থেকে বের হয়ে এলেন। মহিলার পরনের কাপড়খানা কেমন তেনা তেনা হয়ে গেছে। এক হাত ঘোমটা টেনে মুখ ঢাকলেও মুখের বুলি চলল ঝড়ের গতিতে, নদীর মুখের জবান থামে না। ভাতারের লগে তর্ক করলে লাথি মারব নাকি সোহাগ করব হারামজাদি? কয়েকজন জোয়ান পুরুষ এগিয়ে এলো। তাদের কারো গা খালি বা কারো গায়ে স্যান্ডো গেঞ্জি। লুঙ্গি কাছা তুলে দিয়েছে। হয়তো ভেবেছিল আজ রহিমকে থামাতে তাদের কসরত করতে হবে। কিন্তু তার আগেই রহিম থেমে গেছে বুড়ের রক্ত দেখে। গনি বলে, থামেন তো চাচি, আপনার পোলায় আইজ যা করছে তাতে আমাগো ধৈর্যের বাঁধ ভাঙছে। আগে বুড়া হাসপাতালে নেই, তারপর আপনের পোলার বিচার চেয়ারম্যানে করব। এরপর পেছনে ফিরে হাঁক ছাড়ল, এ কসাই, তোর ভ্যান্ডা নিয়া আয়। কালু মিয়া হল কসাইয়ের আসল নাম। মা ব্যতীত এই নামে কেউই তাকে ডাকে না। বাজারের এক কোণে বসে গরুর গোশত বিক্রি করে। দরদাম করে সেই গোশত 5.5 টাকায় কেনা যায়। তবে পরিচিতদের 5 না দিলে রাগ করে। ওর একটাই ভ্যান, তাও চেইন ছেঁড়া। তবুও কালু দিব্যি ভ্যানটা ঠেলে ঠেলে বাজারে নিয়ে যায়। এই তো 1 কিলো পথ, একটু হেঁটে গেলে অসুবিধা হয় না। তবে একটা সমস্যা আছে, শতবার ধোয়ার পরেও গোশতের গন্ধ যায় না। একবার নদীতে ডুবিয়ে ধুয়েছিল, কিন্তু গন্ধ থেকেই যায়। কুলসুম এই ভ্যান থেকে 10 হাত দূরে থাকত। এই উটকো গন্ধ তার গায়ে সইত না। পোয়াতি মেয়ে মানুষ কিনা। অথচ ভাগ্যের কি লীলা খেলা, ওই গন্ধওয়ালা ভ্যানে শুয়েই কুলসুমের হাসপাতাল যাত্রা। বুয়ের সাথে ঝগড়া মারামারি করা রহিমের নতুন বিষয় নয়। তবে আজ যে বেশি বেশি হয়ে গেছে তা বুঝতে পারল। চুলের মুঠি ধরে পিঠে দুমদাম চাটতে দিলেই হতো, ল্যাটা চুকে যেত। এখন চেয়ারম্যানের কাছে বিচার দিলে কি হবে? মান সম্মানের কিছু বাকি থাকবে না। মনে মনে একটা বুদ্ধি আটল সে। বাড়ি থেকে বের হয়ে গুটি গুটি পায়ে চেয়ারম্যান বাড়ির পথ ধরল। ধারণা করল, যদি আগে গিয়ে ঘটনা কিছুটা বিকৃত করে চেয়ারম্যানের কানে তোলা যায় তাহলে শাস্তি কিছুটা হলেও কমে যেতে পারে।
বাড়ির চারিদিকে পাটকাঠির বেড়া দেওয়া, দরজা বানিয়েছে সুপারির খোল দিয়ে। বুদ্ধিটা অবশ্য রহিমেরই। আলতো করে খোল সরিয়ে রাস্তায় উঁকি দিল। এখন ছোটরা ছাড়া আর কেউ নেই। কাঁচা রাস্তা বরাবর না এগোনোই ভালো। এতক্ষণে নিশ্চয়ই পুরো গ্রাম ছেয়ে গেছে ব্যাপারটা। ইস্কি বিচ্ছিরি হয়ে গেল। রহিম কাঁচা রাস্তা ছেড়ে সর্ষে খেতে নেমে পড়ে। হলুদ ফুলগুলো মাথা দুলিয়ে রহিমকে বৃথা আনন্দ দেওয়ার চেষ্টা করছে। তবে রহিম গম্ভীর মুখে ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনে এগোচ্ছে। ক্ষেতের শেষ মাথা পেরিয়ে আবার রাস্তায় ওঠে। দূর থেকে চেয়ারম্যান বাড়ি দৃশ্যমান হল। বাবুল মোল্লা এবার মাত্র 6 ভোট বেশি পেয়ে জয়লাভ করেছে। বিপক্ষ দল তো কম চেষ্টা করেনি, তবুও ব্যর্থ হয়েছে। হবে নাই বা কেন, বাবুল মোল্লার 5 ছেলে এবার কোমর বেঁধে নেমেছিল। ভোটের আগ পর্যন্ত তাদের চোখে ঘুম ছিল না। শোনা যায় ভোট শেষে ছেলেগুলো টানা 3 দিন ঘুমিয়েছে, মাঝে মাঝে উঠে মুখে কিছু দিয়েছে। গ্রামে বাবুল মোল্লার বাড়িখানা সবচেয়ে বড়। 2 তলা ভবন সগৌরবে দাঁড়িয়ে মাথা তুলে আছে। ইয়া বড় বাড়ি, রুমগুলো অনেক বড় বড়। 2 ছেলের বিয়ে দিলেও তাদের যৌথ পরিবার। সবাই মিলেমিশে থাকতে পছন্দ করে খুব। রহিম টিনের গেট আস্তে করে ঠেলা মারল। উঁকি দিতেই দেখল উঠোন ভর্তি মানুষ। আঁতকে উঠে সে। তার মানে খবর চলে এসেছে। ও কি খুব দেরি করে ফেলেছে? এসে যখন পড়েছে, গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া ভালো। যদি তিনি সদয় হন, ক্ষমা জুটে যেতে পারে। তবে লোকজনের ভিড়ে মিশে গিয়ে বুঝতে পারে ঘটনা ভিন্ন। বাবুল মোল্লার সহধর্মিণী জুলেখা বেগম হাপুস নয়নে কাঁদছেন। বাবুল মোল্লা গম্ভীর মুখে বসে আছেন। বড় ছেলে হাবিব ও মেজ ছেলে কামরুল মোল্লা পাশে বসে আছে একই ভঙ্গিমায়। জুলেখা বেগম ঘোমটা টানেন। চোখের পানি স্থির হয়ে এলে গলা ছাড়েন। এত বড় সাহস! আমার বাড়ি চুরি করে! আমি তালুকদারের মাইয়া। আমার বাপের তালুকদার বংশ। খাইয়া হজম করতে পারবে না। আল্লাহর গজব পড়বে। একটুখানি থেমে আবার আগের ন্যায় বলেন, জহরে কহরে মরবে, জহরে কহরে। হাবিব বিরক্ত হয়। মায়ের বংশ তোলার স্বভাব গেল না। শুনতে শুনতে কান পচে গেলেও মায়ের মুখ এখনো অক্ষত রয়েছে। কখনো হয়রান হতে দেখেনি মাকে। শেষের অভিশাপ শুনে আরো বিরক্ত হয়। বলে, আম্মা থামেন তো। আব্বা, আম্মারে থামতে কন। জুলেখা ছেলের কথায় পাত্তা দিবেন না, এটা হাবিব জানে। তাই স্ত্রী খাদিজাকে ডেকে বলে মাকে এখান থেকে নিয়ে যেতে। খাদিজা এক হাত ঘোমটা টেনে মুখ ঢেকে আসে। এই বাড়ির বংশ মর্যাদা আছে। পর পুরুষের সামনে খুব একটা যায় না কেউ। গেলেও এক হাত ঘোমটা থাকবে। খাদিজা শাশুড়িকে এক প্রকার টেনে নিয়ে গেল। রহিম পাশের জনকে খোঁচা মারে কনুই দিয়ে। ইশারায় ঘটনা কি জিজ্ঞেস করে এবং জানতে পারে গতকাল রাতে চেয়ারম্যান সাহেবের অতি আদরের ছোট কন্যার পালিত খাসিটি চুরি হয়ে গেছে। এই সভা তার জন্যই। রহিমের মনে পড়ল সেই লাফাঙ্গা খাসির কথা। তার কাঁঠাল গাছের চারা খেয়ে ফেলেছিল দস্যি খাসিটা। চেয়ারম্যানের পোষ্য বিধায়রা কাটেনি সেদিন। ঘটনা ঘটেছে গতকাল রাতে। চেয়ারম্যানের 5 ছেলের পর বহু সাধনার পর একটা কন্যা সন্তান হয়েছিল। শোনা যায় জুলেখা বেগম একটা কন্যা সন্তানের জন্য কবিরাজের ঝাড়ফুঁক পর্যন্ত দিয়েছেন। শখ করে নাম রেখেছেন মধুবালা। সেই মেয়ে এখন 15 বছরের কিশোরী। নদীর ওপারের হাইস্কুলে পড়ে, 10ম শ্রেণীর ছাত্রী। ওর আদরের খাসিটাই গতকাল চুরি হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই আগে গোয়াল ঘরে গিয়ে খোঁজ খবর নেয়। আজ সকালে গিয়ে পায়নি, তারপর আর যায় কোথায়? বাপ ভাইদের ডেকে পুরো পাড়া মাথায় তুলে ফেলেছে। এই তো কিছুক্ষণ আগে গোয়াল ঘরে গড়াগড়ি করেছে কিছু সময়। হাত পা দাপাদাপি করে চিৎকার করে কান্নাকাটি করেছে। নন্দের এমন আদিক্ষেতা দেখলে রাগ হয় খাদিজার। এই মেয়ে এত আদরে বড় হয়েছে যে তাকে ফুলের টোকা দেওয়া যায় না। ভারী দস্যি মেয়ে, এখনো লাফিয়ে পাড়া বেড়ায়। শুধু কি তাই, বাড়ির পেছনের নারকেল গাছে সেদিন চটচট করে উঠে গেছে।
খাদিজা দেখে ভিন্ডি খেয়ে গেছিল। ছি ছি করতে করতে জুলেখার কাছে গিয়েছিল নালিশ করতে। কেননা বিয়ের কয়েক মাস পর স্বামীর কাছে মধুর নামে ছোটখাটো নালিশ করাতেই গালে ভারী হাতের থাপ্পড় পড়েছিল। হাবিবের এক কথা, তার বোনের নামে একটা শব্দ উচ্চারণ করা যাবে না, কিন্তু শেষমেশ শাশুড়িও তাকে হতাশ করেছে। জুলেখার ধারণা তার মেয়েকে বাড়ির বুড়া হিংসা করে। বেশি আদর করে তো ভাইরা বুদের সহ্য হয় না। এরপর থেকে খাদিজার শিক্ষা হয়ে গেছে, ওরা যা বলে তাই করে। শুধু তাই নয়, মেজ যা বউ হয়ে আসার পর তাকেও শিখিয়ে দিয়েছে। বর্তমানে মধু নিজের ঘরে বালিশ জড়িয়ে ধরে বসে কাঁদছে। তার পাশ ঘিরে বসে আছে বাকি 3 ভাই। মধু আহাজারি করেছে খুব, আমার এইয়া কি হইল হাইজ্জা ভাই, আমার কবরীরে আমি খাওয়াই না দিলে খায় না, ও তো এখনো না খাইয়া আছে, ওরে আয়না দাও। খাটের উপর হাত পা দাপাদাপি করতেছে বারবার। মধুকে শান্ত করা কঠিন। গত 6 মাস যাবত খাসিটি পালন করছে সে। বেশি ভালোবেসে ফেলেছে, এখন ছেড়ে থাকা দায়। দিদার সেজ ছেলে, সে বোনের হাত শক্ত করে ধরে বসে আছে। বোনের কান্নায় তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, পারে তো নিজেই কেঁদে দেয়। 4 নম্বর ছেলে সবুজ আর ছোট ছেলে বাবু, সব মিলিয়ে একেবারে পঞ্চপাণ্ডব। একমাত্র বোনকে তারা বুক দিয়ে আগলে রাখে। তবে আজ কিছুতেই মধুর কান্না থামানো যাচ্ছে না। কামরুলের বউ মহুজা, সে এতক্ষণ ধরে 3 ভাইয়ের রঙ্গলীলা দেখছে। তার এই মুখ বাঁকানো কেউ আপাতত গুরুত্ব দিয়ে দেখছে না। এরই মাঝে খাদিজা এসে পাশে দাঁড়ায়। দুজনের চোখাচোখি হয়ে যায়। এ বাড়িতে ওরা দুজন জোরে কথা বলে না, কেননা সব কথাই এ বাড়ির লোকের বিরুদ্ধে বলে, তাই চোখের ইশারায় কথা বলা আয়ত্ত করে ফেলেছে দুজন। মধুর এই ফালতু ক্রন্দন ওদের মোটেও পছন্দ না। এই কান্না বেড়ে গেল হাবিব আসার পর। বড় ভাইকে দেখে মধুর কান্না দ্বিগুণ হল। খাদিজার মনে হল মধুর কাঁধের 2 ফেরেস্তা ওর চিৎকারেই চলে যাবে। মধু হাবিবের বুকে আঁচড়ে পড়ল, মিয়া ভাই, আমার কবরীরে তুমি আয়না দাও, নাইলে আমি মইরা যামু। হেঁচকি তুলে কাঁদছে মেয়েটা। কানে তালা লেগে যাচ্ছে, কিন্তু মধুর কান্না থামছে না। ওরে যদি না আয়না দাও, আমি দাঁতে দানা কাটমু না। খুইজ্জা আনো তাড়াতাড়ি। ভাইয়ের কলার ধরে ঝাঁকাচ্ছে আর বলছে। হাবিব বোনের বাহু ধরে বলে, লক্ষ্মী বইন আমার, তুই ঠান্ডা হো, আমি দেখতাছি। কবর খুইদা হইলেও ওরে বাইর করমু। এত বড় সাহস আমার বাড়ি চুরি করে। দিদার কাঁদো কাঁদো মুখে বলে, তুই কান্দিস না বোন আমার, এমনে কাঁদলে আমাগো ভালো লাগে। তোর চোখের পানি দেখলে আমাগো ভালো লাগে না রে। মধু চিৎকার করে উঠল, আমি কিছু জানি না, তুমি কবরীরে আয়না দাও। হুট করেই মধু শরীরের ভার ছেড়ে দিল। জ্ঞান হারানোর দশা। হাবিব বুঝতে পারল না যে কি হয়েছে। খাদিজা বলল, কানতে কানতে শরীর খারাপ হইয়া গেছে, আপনি ডাক্তার আনেন তাড়াতাড়ি, আমি মাথায় ঠান্ডা তেল দিয়া দিতাছি। মধু জ্ঞান হারিয়েছে, ওর ভাইদের হুঁশ উড়ে গেছে। বাজারে দৌড়ে গেছে ডাক্তার আনতে। খাদিজা ব্যঙ্গ করে বলে, দেখলি এগো তামাশা। মহুজা মুখ বাঁকিয়ে বলে, এইয়া তো শুরু থেকে দেখতাছি ভাবি। থাক, চুপ থাকেন। বুড়ি 2টা আইলো বলে। বলতে বলতে জুলেখা বেগম এসে হাজির হলেন। মেয়ের পাশে বসে সে কি কান্না। জমিরন বেগম এলেন ধীর গতিতে, হাতে তসবি, ঠোঁট নাড়াতে নাড়াতে এসে নাতনির খাটের পাশে দাঁড়িয়ে ফু দিলেন মধুর গায়ে। অতঃপর পানির গ্লাস হাতে নিয়ে দোয়া পরে ফু দিয়ে সেই পানি মধুর গায়ে ছিটিয়ে দিলেন। মুখখানা বিকৃত করে বলেন, সব কামে ডাক্তার আনতে হইব কেন? মাইয়া মাইনসের এত ডাক্তার দেখান ভালা না। কেউ কোন কথা বলে না, শুধু জুলেখা বেগম গুনগুনিয়ে কাঁদতে থাকেন। বাড়ির বাইরে মানুষের ভিড় জমেছে খুব। পাশের পাড়ার কুদ্দুস মিয়ার অনেক গুণ, বাটি চালান দিতে ওস্তাদ। লোকমুখে শোনা যায় এর আগেই তিনি অনেকের হারিয়ে যাওয়া সোনার গহনা খুঁজে দিয়েছেন বাটি চালান দিয়ে, তাই তিনিই একমাত্র শেষ ভরসা।
তবে হাবিব বেশ বুঝতে পারছে যে ওই ছাগল আর ফেরতও পাওয়া যাবে না। এতক্ষণে জবাই হয়ে গেছে, তবুও যদি চোর ধরা যায়। কুদ্দুস উঠোনের মাঝখানে গোল বৃত্ত আঁকে। তার মাঝ বরাবর বসে কাঁসার বাটি রাখে। দুই হাত দিয়ে ধরে দোয়া দুরুদ পড়ে। কিছু সময় কেটে যাওয়ার পর বাটি ঘুরতে শুরু করল। রহিম এতক্ষণ মন দিয়ে সবটা দেখছে। চেয়ারম্যান বাড়ির তামাশা দেখতে সবার বেশ আনন্দ হয়। তবে বাটি ঘুরছে নাকি কুদ্দুস মিয়া নিজেই ঘুরাচ্ছে কে জানে। রহিমের এসব ধাপ্পাবাজি মনে হয়। আজ দেখবে আসলেই কি এটা ধাপ্পাবাজি নাকি কিছু সত্যতা আছে। বাটি চলছে, কুদ্দুস ও বাটির সাথে সাথে চলছে। দেখে মনে হচ্ছে বাটির তলা মাটিতে আটকে গিয়ে সামনের দিকে চলছে এবং বাটির সাথে কুদ্দুসের হাত জোড়া আটকে আছে। প্রথমে বাটি গোয়ালঘরে গেল। পুরো গোয়ালঘর ঘুরে বাইরে এসে গেট পেরিয়ে রাস্তায় নামল। কৌতূহল জনতা কুদ্দুসের পিছু পিছু ছুটল। চলতে চলতে বাজারের কাছাকাছি এসে কুদ্দুস জ্ঞান হারায়, যার অর্থ এই ছাগল চোর নিরুদ্দেশ। গনি মিয়া হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটছে। তাকে দেখেই রহিমের হুঁশ ফিরল। সে কি করছে এতক্ষণ? ওদিকে তার বউকে সদরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তো যাওয়া উচিত ছিল। গনি মিয়া মুখ কুচটায় রহিমকে দেখে শাসিয়ে বলে, তোর আক্কেল জ্ঞান নাই, বুড়া মরতে বইছে আর তুই এখানে কুদ্দুসের ফিট খাওয়া দেখতাছোস? কুলসুমের খারাপ কিছু হয়েছে? রহিম ভয় পেয়ে বলে, কুলসুমের সাথে তার যতই ঝগড়া হোক, রাতের বেলা তো দুজনে গা ঘেঁষাঘেঁষি করে ঘুমায়, একটা টান আছে ওর প্রতি। গনি মুখ ঝামটা মারে, প্যাডের পোলারা তো মরতে বইছিল, ঠিক সময় হাসপাতালে নিচি তাই জান পাইছে। কি জালিম তুই, লগে তো গেলি না, একবার দেখতেও গেলি না। গনি গ্রামের দিকে হাঁটা ধরে। রহিম ভাবে কিছুক্ষণ, ওভাবেই হাঁটা ধরে সদর হাসপাতালের দিকে। 2007 সাল চলছে, ফেব্রুয়ারির 3 তারিখ আজ। নদীর বুকে কুয়াশা জমেছে, দেখে মনে হচ্ছে নদীর পানি কেউ জাল দিচ্ছে। পানি বরফ শীতল, ধরলে মনে হয় হাত কেটে নিয়ে যাবে। একটা মাঝারি সাইজের নৌকায় 7-8 জন কিশোর। হারিকেনের আলোয় তারা খুবই গুরুত্বপূর্ণ কাজ সারছে। পলাশ ছুরি চালাচ্ছে আপন ভঙ্গিতে, চামড়া ছাড়াচ্ছে, ঠ্যাং ধরে আছে জুয়েল। অপর পাশে দুজন অপরিপক্কভাবে চামড়া ছাড়াচ্ছে। এমন সময় বাঁশির সুর ভেসে এলো। সকলে সেদিকে একবার দৃষ্টি দিয়ে ফের কাজে মন দিল। বাঁশির সুরে কোন গান তুলেছে বোঝা যাচ্ছে না, তবে খানিক বাদে বাঁশির সুর থামল। নৌকার কোণে বসে বাঁশিওয়ালা পা দোলাচ্ছে, গলায় মাফলার পেঁচানো, মাথায় গরম টুপি, গায়ে মোটা জ্যাকেট। মোটা কণ্ঠে সেই কিশোর গান ধরল, রাত দুপুরে ক্যারাবেড়া, জুতা পাইনা কালা জোড়া, মাইয়া পাইনা ছোট ডারে ঘরে। মাইয়ার মা তুই, চেরাগ জ্বালা রে, এবড়ো থেবড়ো সুর। ঠান্ডায় গলা দেবে গেছে, তবুও সে চেষ্টা করছে সুন্দর সুর তোলার। রাসেল হারিকেন উঁচু করে ধরে বলে, গাজী ভাই, হারিকেন থাকতে চেরাগ জ্বলবে কেন? ছোট মাইয়া এখন আনবো হাতে। ধীরে ধীরে কিশোর দৃশ্যমান হয় হারিকেনের আলোয়। বয়স তার 18 পেরিয়েছে। মাথা ভর্তি ঘন চুল, শুষ্ক ঠোঁট এবং শ্যামলা গায়ের রং। এগিয়ে এসে বসে সে জ্যাকেটের পকেট থেকে মেরিল পেট্রোলিয়াম জেলি বের করে ঠোঁটে ঘষে। তারপর ওদের হাতে হাত লাগিয়ে বলল, বুঝছি তোগো দিয়া কাম হবে না। রাসেল, চাপাতি দে। শামচু কোপ দিতে হইব। পলাশ দাঁত বের করে খিক খিক করে হাসে। হারিকেনে জ্বলতে থাকা আগুনের শিখায় সেই হাসি দানবের মতো লাগে। ওর হাসি থামে না। ইসমাইল গাজী চাপাতি হাতে খাসির ঠ্যাং বরাবর কোপ মারে। দাঁত কিডমিট করে প্রতিটা কোপের সাথে বলে, কোপা শামচু, কোপা শামচু। মনে হচ্ছে এটার কোন গানের সুর বুঝি। রাসেল মুখে দুহাত চেপে হাসে। হাত সরিয়ে বলে, ভাই, প্রতিশোধ নেন। ইসমাইল চাপাতি উঁচিয়ে ধরে রাসেলের দিকে। রক্তে হাত মাখামাখি। ভ্রু নাচিয়ে বলে, আমার বাপের চেয়ারম্যানই কাইডা নিছে, কি ভাবছে ছাইডা দিমু? আইস শামচু কোপ দিছি। কাইল গাজী।
কোপ দেখব? এটা নতুন কোপ ভাই, জুয়েল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ইসমাইল ঠোঁট ছড়িয়ে চমৎকার হাসে, চোখ টিপে বলে, খালি দেখ কার ঘাড়ে কহন পড়ে। আসাদ এতক্ষণ নৌকার বৈঠা হাতে বসেছিল। অনেকক্ষণ ধরে নৌকা বাইছে সে। 5-6 কিলোমিটার দূরে এসে হাঁফ ছেড়েছে। ওদের কাছে এসে বলল, পরের কোপ কি মধুবালার উপরে পড়বে? ইসমাইলের মুখের ভাবমূর্তি বদলে গেল। দৃষ্টি কিছুক্ষণ স্থির রইল। অন্যমনস্ক হয়ে পড়ায় ভাবনার ছেদ ঘটল। পলাশ ধাক্কা দিল, কি হইল তোর? ইসমাইল বলল, ভাবতাছি ওর লাগাম কেমনে ধর্ম। রাসেল বোকার মতো হেসে বলে, ওরে ধরবা কেমনে? ও যে মাইয়া রে ভাই, আমার লগে নারকেল গাছ বাইয়া উইঠা যায়। ইসমাইল সহ বাকিদের মুখ হা হয়ে গেল। এই ছেলে বলে কি? সবার চাহনি দেখে রাসেল আমতা আমতা করে বলে, ওই বাজি ধরছিল, আসলেই মাইয়া আস্ত একখান জিনিস, সহজে ভাঙ্গে না। সাবধান ভাই, কিছু হইলে ওর ভাইরা কিন্তু জান কবজ কুইরা দিবে। ইসমাইল ঝাড়ি দিয়ে বলে, ধুর বলদা হালা, এই খাসি হজম কিরা টাট্টিতে ফালাইয়া দিলেও চেয়ারম্যানের 5 খাসিতে ট্যার পাইব না। রাসেলের মুখ বন্ধ হয়ে গেল। ও এপাড়ের মানুষ হয়েও ওপাড়ের মানুষের সাথে সখ্যতা গড়েছে, তাও বাবুল মোল্লার শত্রুর ছেলের সাথে। বিষয়টা যদি পরিবারের কেউ জানে তাহলে আস্ত রাখবে না, টুকরো টুকরো করে কেটে এই নদীর জলে ভাসিয়ে দিবে। রাসেল আপাতত সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে, বন্ধুদের সাথে মেতে ওঠে। নৌকায় একটা মাটির চুলা আছে, আরও আছে কিছু চেলা কাঠ এবং পাটকি। হাড়ি পাতিলের ব্যবস্থা করে রেখেছে আরও আগে থেকে। সবাই মিলে গোশত কেটে নদীর ঠান্ডা পানিতে ধোঁয়া। ইসমাইলের রান্নার হাত পাকা। মামা বাড়িতে থাকাকালীন অনেকবার মামির মোরগ চুরি করে রান্না করে খেয়েছে। আজ মোরগের পরিবর্তে খাসি। ঘুরিয়ে ফিরিয়ে একই রান্না। চুলা জ্বালাতেই সবাই তার পাশে ভিড় জমাল। ঠান্ডায় রীতিমতো কাঁপছে সবাই, হাত বাড়িয়ে আগুন পোহায়। সেই আগুনের তাপে খাসির গোশত রান্না হয়। ভাত ছাড়াই সবাই গোস্ত কাড়াকাড়ি করে খায়। ইসমাইল আমোদে বলে উঠল, মম, মোল্লার বেরির খাসির স্বাদ আছে রে। মেলাদিন পর ভালো খাসির স্বাদ পাইলাম। বাকিরা মুখে গপাগপ পুড়ছে, তাই কথা বলার সময় তাদের নেই। ভালো গোশত হয়েছে। 10-12 কেজি গোশতের কম হয়নি বোধহয়। ইসমাইল নিজেই এক বসায় কেজি 3 বেশি সাবাট করে দিতে পারে। 6-7 জন ছেলেপেলে মিলে আস্ত খাসি গিলে ফেলল, আর ওদের এই কর্মকাণ্ড রাতের নিকষ কালো অন্ধকার গিলে ফেলল। খাওয়া শেষে সবাই হাত পা ছড়িয়ে বসেছে। রাসেল হাত ধোয়ার জন্য নদীর পানিতে হাত ডোবাতেই একখানা ভারী ব্যাগ হাতে এসে ঠেকল। অন্ধকারে হাততে দেখল, বুঝতে পারল না ভেতরে কি আছে। ওর এই কর্মকাণ্ড দেখে আসাদ বলল, কিরে ব্যাটা, রাত দুপুরে গাঙের পানিতে মৎস্যকন্যা খুঁজোস? রাসেল ফিরে তাকিয়ে বলে, কিসের জানি ব্যাগ? বুঝি না ভিতরে কি আছে? জালে মাছ ধরার লাইগা খাওন দিছে ফেলা। তা তো মনে হইতাছে না। ইসমাইল আদেশের সুরে বলে, উঠা, এত প্যাঁচাল করিস না। রাসেল বাধ্য ছেলের মতো ব্যাগ তোলে। মুখটা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। অবশ্য পানিতে ভিজে খানিকটা পচন ধরেছে। সহজেই খোলা গেল। রাসেল ব্যাগ উপুট করতেই ফুটবলের মতো গোল কিছু একটা ধপ করে পড়ল। লাল আগুনের শিখার মতো জ্বলে উঠল সবার চোখ। একটা মাথা, আস্ত মানুষের মাথা। পানিতে ডুবে থাকার কারণে পচে গেছে। চোখ গলে গেছে, গালের মাংস পচে হাড় দেখা যাচ্ছে। ভীতু রাসেলের সহ্য হল না। হটহট করে বমি করে দিল, নদীর দিকে মুখ ঘুরিয়ে। একটু আগে পেটে যা পড়েছিল সব বেরিয়ে এলো। আসাদ দ্রুত ধরল গিয়ে, না হলে ছেলেটা না জানি নদীর পানিতে পড়ে যায়। ইসমাইল এখনো চোখ সরায়নি। কণ্ঠে বারুদ ঢেলে বলে, এ তো চৌকিদারের কল্লা।